প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ সুসময় চলছে। তিনি 4th of জুলাইয়ের ছুটি কাটানোর পরিকল্পনা করছেন বেশ ফুরফুরে মুডে। হোয়াইট হাউসের স্পোকসপারসন লিজ হাউস্টন বলছেন 2 মেয়াদে তার বেস্ট 7 থেকে 10 দিন কাটছে এখন। কারণও আছে, একদিকে তার বিগ বিউটিফুল বিল সত্যি সত্যি কংগ্রেসের অনুমোদন পেতে যাচ্ছে। আমেরিকার দাবি অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে ফেলা হয়েছে। স্টক মার্কেট এখন রেকর্ড হাই। দেশের সীমান্ত ইতিহাসের সবচেয়ে বেশি সুরক্ষিত। এছাড়া সুপ্রিম কোর্টের বেশ কয়েকটি রায় এসেছে প্রেসিডেন্টের পক্ষে। এগুলো হোয়াইট হাউসের স্পোকসপারসনের বক্তব্য। এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও বলছেন ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোতে সামরিক ব্যয় বাড়াতে সম্মত করা, ইসরায়েল ইরানের যুদ্ধবিরতি কার্যকর করার পর ইসরায়েল ও প্যালেস্তাইনে 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর করাও তার বড় সফলতা। এইসব দাবির বাস্তবতা নিয়েও অবশ্যই যথেষ্ট আলোচনার সুযোগ আছে এবং সেই আলোচনাটাই আমরা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ আলোচক হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত। প্রফেসর ডক্টর কবির হাসান এবং প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আমরা সৌভাগ্যক্রমে হতে পারে যে দুজন অর্থনীতি বিশ্লেষককে পেয়েছি আজকের দিনে আমাদের আলোচনা। এবং সবচেয়ে বড় যে জায়গাটা প্রেসিডেন্টের বিগ বিউটিফুল বিল নিয়ে, সেটি হলো এটি অর্থনীতিতে কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিংবা এটি মেডিকেড কাট করার কতটুকু যে আশঙ্কাগুলো করা হচ্ছে সেগুলো কতটা। আমি যে প্রশ্নটি করতে চাই প্রফেসর ডক্টর কবির হাসান আপনার কাছে, সেটি হলো এই বিলটিতে এমন কি আছে যেটির জন্য এত নাটকীয়তা হচ্ছে? হাউস থেকে পাশ হয়ে সেনেটে গেল, সেইখানে ভাইস প্রেসিডেন্টের টাই ব্রেকার ভোটে সেটি আবার হাউসে এলো এবং এইখানেও প্রেসিডেন্টকে বেশ তৎপর থাকতে হচ্ছে, অনেককে হুমকি দিতে হচ্ছে, পাল্টা হুমকি আসছে, ইলন মাস্ক হুমকি দিচ্ছেন। অর্থাৎ এত নাটকীয়তা, এই বিলটি কেন এতটা খারাপ বলে মনে হচ্ছে? কিংবা আসলে কি এটি খারাপ, নাকি এটির মাধ্যমে আসলে এটি সত্যি বিগ, সত্যি বিউটিফুল হতে পারে? না, দেখুন, এটা একটা ভালো প্রশ্ন। আমিও এই 940 পেজ বিলকে আমি ডাইজেস্ট করার চেষ্টা করছি, বিভিন্ন নিউজ অ্যানালাইসিস শুনছি। মানে এটার আমি আসলে পজিটিভ কোনো কিছু দেখছি না, টু বি অনেস্ট। অফকোর্স আমি বলতে পারেন যে সেন্ট্রিস্ট লেফটিস্ট পারসন। এটা মোদ্দা কথায় যে বড় লোকদেরকে হেল্প করবে, ছোট লোকদেরকে আমি আরো ঝামেলায় ফেলবে। আর এটা ছাড়াও একটা বিরাট ব্যাপার আছে, এটা সর্ট অফ একটা ইডিওলজিক্যাল সর্ট অফ সুনামি হচ্ছে রিপাবলিকান পার্টিতে। একটা গ্রুপ বলছে ঠিক আছে তারা ফিসকাল কনজারভেটিজম। আপনি জানেন ওয়ান থিং যেটা হবে টু বিগ উইথ, যে প্রথম জিনিস যেটা বারবার আপনারা শুনতেছেন সেটা হলো যে মানে হোয়াট উইল হ্যাপেন টু দি ন্যাশনাল ডেট, হোয়াট উইল হ্যাপেন টু দি মানে বাজেট ডেফিসিট। একটা হিসাবে বলা হয়েছিল যে আগের বিলটা যেটা কংগ্রেসে ছিল, যেটা পাস হয়ে সিনেটে গেছে, আবার $2.8 ট্রিলিয়ন ডেফিসিট হবে ওভার দি নেক্সট 10 ইয়ার্স। এটা যখন সিনেটে গেল এটা ফিরে আসে $3.3 ট্রিলিয়ন। তো এইটা একটা বিরাট ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে ওভার দি ইয়ার্স ডেট লিমিট ওটা ইনক্রিজ করবে। ওয়ান এস্টিমেট, এটা একটা কমিটি আছে যেটা কমিটি ফর রেসপন্সিবল ফেডারেল বাজেট বলে, ওরা বলেছে নেক্সট 10 ইয়ার্সে এটা ফেডারেল মানে ডেটকে আরো $3 ট্রিলিয়ন বাড়াবে। তো যারা অ্যান্টাই ডেট এখন কংগ্রেসে গেছে, কংগ্রেসে কিন্তু থিন মার্জিন, তারা সেটাকে লাইক করছে না। আমি জানি না ওদের ভোটাভুটি হচ্ছে এখন এই মুহূর্তে ওদের এটা সামনে এগুচ্ছে কিনা। না, আরেকটা ব্যাপার হবে যে এটা জিডিপি কি ইম্প্যাক্ট করবে। মানে অ্যাকর্ডিং টু দেয়ার এস্টিমেট জিডিপি উইল ডিক্লাইন বাই 2% বাই 2050। এগুলো মোদ্দা কথা ম্যাক্রো ইকোনমিক জিনিস। যে জিনিসটা বারবার আমাদের চোখে আসছে সেটা হলো যে মানে এটা সাধারণ জনগণের কি করবে। তার আগে আমি আর দুইটা ফ্যাক্টর বলছি, সেটা হলো the debt of percentage GDP, it will মানে increase from 125% to 130% of GDP. তাহলে আমরা ডেট কমাতে যাচ্ছি, সেটা হলো রিপাবলিকান মূল মন্ত্র, সেটার এগেনস্টে যাচ্ছে। ইন্টারেস্ট পেমেন্ট উইল ইনক্রিজ, মানে এই যে ডেট বাড়ছে যেটা এখন আছে রাফলি অ্যারাউন্ড 2%, ইট মে গো রাইট মানে 4 to 6% of GDP শুধু ইন্টারেস্ট পেমেন্টে যাবে। এই জন্য অনেক মানে আমি ইন্টারেস্ট ইকোনমি কাজ করি, যে আসলে আমাদের সামনে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে যাতে এই ইন্টারেস্ট জগতের কথা আমরা না যাই। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং যেটা বারবার আসতেছে, মানে এটা কাকে হেল্প করবে? যারা আমেরিকান মনে করেন 17,000 মিডিয়ান ইনকাম,
তাদের ইনকাম ফল করবে by 5.7% according to one of the estimate by the University of Pennsylvania. আর যারা $4 million and above ইনকাম করে, এটা less than 1% of the population, তাদের ইনকাম রাইজ করবে by 400,000 or almost 2.8%. আর সবচেয়ে যে কথাটা আমরা বারবার বলছি, ফুড স্ট্যাম্প, or যেটাকে বলে SNAP stands for Supplementary Nutrition Assistance Program, that's going to affect the poor people, lower income people. Now Republican strategiesটা ভুলে যাচ্ছে, এটা শুধু ডেমোক্রেট ভোটারদের কিন্তু ইম্প্যাক্ট করবে না। আপনি যদি ম্যাপে দেখেন, যাদের মেজরিটি অনেক স্টেট আছে যেখানে রিপাবলিকানরা আগিয়ে আছে, সেখানে তাদের কনস্টিটিউয়েন্সিরা কিন্তু এটা এফেক্ট করবে। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা হলো মেডিকেডের কথা আপনারা বারবার শুনছেন। নাও যদি ফুড স্ট্যাম্পের ব্যাপারটাও আছে কিছুটা, আমি শুনলাম যে একটু বাজেট রিকনসিলিয়েশন হচ্ছে কিছু একটা ব্রেক দেওয়ার জন্য, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স লুজ করবে। বিভিন্ন ফিগার আমি শুনছি 12 মিলিয়ন পিপল উইল লুজ হেলথ ইন্স্যুরেন্স, এবং এই হেলথ ইন্স্যুরেন্স মধ্যে কিন্তু রিপাবলিকান ভোটাররাও আছে। জি, এই প্রসঙ্গে আপনার কাছে একটা বিষয় জানতে চাই। অনেকগুলো ডাটা দিচ্ছিলেন যে ইম্প্যাক্টটা পড়বে, অর্থাৎ যার 70,000 বাৎসরিক ইনকাম আছে, আপনি বলছিলেন যে তারও ইনকামটা কমে যাবে এবং নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। আমার প্রশ্ন আপনার কাছে সেটা হলো, এই প্রভাবটা কবে পড়বে? 2025 চলছে, 2026 সালে পড়বে, অর্থাৎ মধ্যবর্তী নির্বাচনের সময় পড়বে, নাকি 10 বছর পরে পড়বে? কবে পড়বে? একজন মানুষ কবে নাগাদ বুঝবেন যে এই বিগ বিউটিফুল বিলের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন? এটা শুরু হবে যখন বিল পাস হয়ে যায়, মনে করেন 4th জুলাই 5th জুলাইতে ইফেক্টিভ হবে। কিন্তু এস্টিমেট গুলো, প্রথম নাম্বার গুলো যেগুলো বললাম, ওদের নেক্সট 10 ইয়ার্স এটা ইম্প্যাক্ট পড়বে। কিন্তু ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে হেলথ ইন্স্যুরেন্স পুয়ার পিপলদের জন্য, ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে এই যে স্ন্যাপ ফুড স্ট্যাম্পের কথা বললাম, এবং ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে মানে 2005 মানে যখন আপনি ট্যাক্স রিটার্ন ফাইল করেন এই বছর যাওয়ার পরে, সেটা আপনাকে ইম্প্যাক্ট করবে। আর অন্যগুলো ওভার দি পিরিয়ড ওভার 10 ইয়ার্স। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথম টার্মে এসেছিলেন, উনি একটা টেম্পোরারি ট্যাক্স কাট একটা বিল করেছেন, যেটা এক্সপায়ার করার কথা এই বছরের শেষে, এবং এটাকে পার্মানেন্ট করতে যাচ্ছেন। এই পার্মানেন্ট করলে লাভবান কারা হচ্ছে? লাভবান হচ্ছে যারা হায়ার ইনকাম ব্র্যাকেটে আছে, less than 1% of the American, but is going to affect the middle class, lower middle class. এটা শুধু তাই না, যারা বিজনেস আছে, যারা লো ইনকাম স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এটাকে এফেক্ট করবে। আসলে এই বিলের মধ্যে আমি একটু অবাকই হচ্ছি, তাদের স্ট্র্যাটেজিসটা কোথায়? প্রেসিডেন্ট ট্রাম্প কি চিন্তা করে দেখছে? উনি তার কনস্টিটিউশনের কথাবার্তা বলছেন যে আসলে এটা কারোর জন্যই মঙ্গলজনক না, আমেরিকানদের জন্য মঙ্গলজনক না। উনি কোন মেসেজ দিতে যাচ্ছেন? সোশ্যাল কনজারভেটিজম ইন হোয়াট ওয়ে? বাই মেকিং 2 classes of America, income inequality is increasing, and this big budget bill is going to increase it even more. আমি এখানে থামলাম। জি, প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, সেটা হলো, এটি বলা হচ্ছে সামনের নির্বাচনের জন্য একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে। প্রেসিডেন্ট, আমরা জানি যারা সায়েন্টিস্ট আছেন এবং যারা আলট্রা কনজারভেটিভ আছেন, তাদের সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করেছেন, কারণ হাউসে এর আগে তার অভিজ্ঞতা আছে যে এটা খুব ন্যারো একটা থিন একটা অবস্থায় পাশ করেছিল। এবার যাতে সেটি না হয়, প্রেসিডেন্ট এর মধ্যে সেনেটকে কনভিন্স করেছেন, হাউসকে একবার করেছিলেন, দ্বিতীয়বার আবার তাকে কনভিন্স করতে হচ্ছে, এবং শেষ পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে তিনি সফল হবেন। এটি তো এক ধরনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক যে আধিপত্য কিংবা একক যে কর্তৃত্ব, অর্থাৎ হাউস এবং সেনেটের উপর, সেটি তো মিন করে। এবং একই সাথে আপনার কাছে জানতে চাই, ডেমোক্রেটরা এখান থেকে আদৌ কি কোনো সুবিধা পেতে পারে? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই, এবং আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ। কবির স্যার, আপনারা অনেকে জানেন যে আমার সরাসরি শিক্ষক, এবং তিনি খুব চমৎকার করে বলেছেন, এবং তার কথার পরে আমার খুব বেশি যোগ করার কিছু নেই। আমি স্যারের সাথে পুরাপুরি এগ্রি করি। স্যার যে কথাগুলো বলছিলেন যে এটা প্রান্তিক জনগোষ্ঠীকে এফেক্ট করবে সবচেয়ে বেশি, লো ইনকাম পপুলেশনকে। আমি কংগ্রেশনাল বাজেটারি অফিসের একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে একটা খুব সুন্দর কম্পারিজন দেওয়া হয়েছে যে এই বাজেট যদি যে অবস্থায় আছে, কোনো পরিবর্ধন ছাড়া যদি এটা পাশ হয়ে যায়, যেটা সম্ভাবনা আমি একটু কম দেখি, আমি কেন দেখি এটা একটু পরে বলবো, যে তাহলে পরে স্যার যে ট্যাক্স এফেক্টের কথা বলছিলেন, যে এই বাজেট পাশ হলে পরে যাদের ইনকাম $70,000 নিচে, স্যার যেটা বলছিলেন, তারা গড়ে অন অ্যান অ্যাভারেজ ডেইলি $1 করে সেভ করবেন, এবং যাদের ইনকাম $4 মিলিয়ন বেশি, তারা অন এভরি ডে
একই কম্পারিজনে $180 পার ডে তাদের সেভিংস হবে। আপনি যদি কম্পারিজনটা করেন যে অলমোস্ট 180 গুণ ভার্সেস 1 গুণ, তো আপনি $1 এই ইকোনমিতে ইভেন দ্যাট ডাজন্ট ইভেন কাভার দ্য ইনফ্লেশন। আপনার এত কম আপনার সেভিংস হচ্ছে, $1 দিয়ে আপনি মানে এক কাপ কফিও তো কিনে খেতে পারেন না। আপনার এক কাপ কফির জন্য আপনাকে $250 থেকে $3, $350 যদি আপনি শুধু ব্ল্যাক কফিও খেতে চান আপনি পাবেন না। সেখানে আপনার ডেইলি $1 সেভিং ডাজন্ট মিন এনিথিং। অন দ্য আদার হ্যান্ড বিলিয়নিয়ারদেরকে যাদের ইনকাম $4 মিলিয়ন বেশি, তাদেরকে আপনি হিউজ একটা ট্যাক্স বেনিফিট দিচ্ছেন। তারপরে আমাদের সোশ্যাল সেফটি নেট যেগুলা স্যার যেটার কথা বললেন, স্ন্যাপ, মেডিকেয়ার, এগুলোর উপরে আঘাত করা হচ্ছে। এখন রিপাবলিকান পার্টির অনেকেই এগুলা নিয়ে কেয়ার করে না, কিন্তু রিপাবলিকান পার্টির মধ্যে সবচেয়ে কনজারভেটিভ যে ককাসটা আছে, যেটাকে ফ্রিডম ককাস বলা হয়, রয় চিপের নেতৃত্বে যে ককাসটা 25 জন মেম্বার, তাদের কিন্তু একটা প্রিন্সিপাল আছে, তারা ফেডারেল কনজারভেটিজমে বিশ্বাস করে এবং ডেট যাতে না বাড়ে, ডেট সিলিং এর ব্যাপারে তারা কিন্তু খুব বদ্ধপরিকর। এবং স্যার খুব সুন্দর করে বলছিলেন যে আমরা যদি দেখি যে কিভাবে আমাদের আমেরিকাতে ডেট বাড়ছে, এবং এটার বিরুদ্ধে কিন্তু এই ফ্রিডম ককাস খুব তাদের জোরালো ভূমিকা পালন করে। আমরা দেখেছি যে 2021 সালে এই এই ডেট সিলিংটাকে $28.4 ট্রিলিয়ন থেকে বের করে একটা সিলিং দেওয়া হয়েছে, এবং এখন পর্যন্ত এটা $34 পর্যন্ত প্রস্তাব করা হয়েছে 2024-এ। কিন্তু আমরা যদি দেখি যে ডেট অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি, এটা এখন বর্তমানে 123%-এর উপরে। এবং এটার ফলে স্যার যে কথাটা বলছিলেন যে আপনার এত পরিমাণ যদি ডেট হয়, আপনি চিন্তা করেন সিম্পলি যে $34 ট্রিলিয়ন যদি আপনার ডেট হয়, আপনি এর মধ্যে এর যে প্রিন্সিপালের উপরে যে আপনি ইন্টারেস্টটা পে করতে থাকবেন, এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট পোর্শন অফ ইউর এক্সপেন্ডিচার হবে, যেটা এই কনজারভেটিভ যেই ককাসটা তারা কিন্তু এটা পছন্দ করছে না। আমরা যদি টাইম লাইনটা দেখি এই বিলের, আপনারা লক্ষ্য করবেন যে 2025 সালের 22 মে এই বিলটা পাশ হয়েছিল কংগ্রেসে একেবারে উইথ দ্য থিনেস্ট অফ মার্জিন, 214 ভোটে, 1 ভোটে এটা পাশ হয়েছে। সেনেটে ইট ওয়াজ এ টাই, 3 জন রিপাবলিকান এটার বিরুদ্ধে ভোট দিয়েছেন। সেনেটর টম টিলিস, আমার নর্থ ক্যারোলাইনা রিপাবলিকান সেনেটর, তারপরে সুজান কলিন্স, মেইনের, ওই স্টেটেও আমি আগে থাকতাম, আর হলো র্যান্ড পল, এই 3 জন এটার বিরুদ্ধে ভোট দিয়েছেন, যার ফলে 50-50 টাই হয়েছিল। আশা করা হচ্ছিল যে লিসা মার্কাওস্কি, যিনিও সবসময় সেন্ট্রিস্ট থাকেন, তিনিও এই ভোটের বিপক্ষে ভোট দিবেন, কিন্তু কোনোভাবে লিসা মার্কাওস্কিকে ম্যানেজ করা হয়েছে। সো টাই ব্রেকার ভোট দিতে হয়েছে জেডি ভ্যান্সকে। এবং এই ভোটাভুটির ফলশ্রুতিতে অলরেডি ডোনাল্ড ট্রাম্প টম টিলিসকে হুমকি দিয়েছেন, এবং টম টিলিস তার রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন। হি ইজ নট গোইং টু সি। আমি আপনার কাছে রাখতে চাই প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, সেটা হলো যারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হচ্ছেন না, তিনি তাদেরকে হুমকি দিচ্ছেন, এবং তাদের কেউ যেমন আপনার স্টেটের সেনেটর, তিনি এর মধ্যে বলেছেন তিনি পরবর্তীতে 2026 সালে নির্বাচন করবেন না। আসলে কি তাদের রাজনৈতিক ক্যারিয়ার থ্রেটের মধ্যে পড়তে পারে? অর্থাৎ যারা কংগ্রেসম্যান আছেন, সেনেটর আছেন, যারা রাজি হচ্ছেন না, ফ্রিডম ককাস আছেন, তাদের রাজনৈতিক ক্যারিয়ার কি ডোনাল্ড ট্রাম্প আসলেই হুমকির মধ্যে ফেলার ক্ষমতা রাখেন কিনা? এটা কিছু কিছু জায়গায় রাখেন। আমরা যেটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যাদের বিরুদ্ধে প্রাইমারি ক্যান্ডিডেট, আমরা দেখেছি যে লিজ চেনি, তাকে ডোনাল্ড ট্রাম্প আউট অফ অফিস করেছেন। তারপরে অ্যাডাম কিনজিঙ্গার থেকে শুরু করে ইভেন জুইশ কংগ্রেসম্যান, আমি নাম ভুলে গেলাম, ইলিনয়ের, তাকেও প্রাইমারি করিয়েছেন। সো এটা শুধু ডোনাল্ড ট্রাম্প না, ডোনাল্ড ট্রাম্প এবং এই প্যাকও একই কাজটা করে, যারা ইসরায়েলের বিরুদ্ধে ভূমিকা রাখার চেষ্টা করে, ওরি বুশ এবং জামাল বোম্যানকে হারিয়ে দিয়েছে। সো এটা দিস পিপল আর বুলিজ। ডোনাল্ড ট্রাম্প, এনআরএ, এপ্যাক, এদের একটা কমন স্টাইল হলো যে যারা এদের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণ মানে অর্থ ব্যয় করে একটা মব ক্রিয়েট করে তাদেরকে আনসিট করার চেষ্টা করে। যে কারণে নর্থ ক্যারোলাইনাতে তিনি সাকসেসফুল হবেন। টম টিলিস ডোনাল্ড ট্রাম্পকে ক্রস করে হি উইল নট বি এবল টু গেট ইলেক্টেড। সো এই জন্য তিনি সম্মানের সাথে নিজে রিটায়ার করছেন। কিন্তু এটা আবার মেইনে তিনি পারবেন না। সুজান কলিন্সের অন্যরকম একটা বেজ আছে, এবং মেইন যদিও
মেইন ইজ নট এ পার্পল স্টেট, বাট ইটস নট এ রেড অর ব্লু স্টেট। মেইনে একজন সেনেটর ইন্ডিপেন্ডেন্ট, যিনি ডেমোক্রেটদের সাথে, সেনেটর অ্যাঙ্গাস কিং, গভর্নর, ফর্মার গভর্নর, তিনি ইন্ডিপেন্ডেন্ট এবং ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট। অধিকাংশ সময় তিনি ডেমোক্রেটদের সাথে ককাস করেন এবং ডেমোক্রেটরা তার এগেনস্টে নর্মালি কোনো ক্যান্ডিডেট দেয় না। অন দ্য আদার হ্যান্ড সুজান কলিন্সের এগেনস্টে ক্যান্ডিডেট দেন, এবং সুজান কলিন্স খুবই পপুলার এবং তিনি তার নিজের পরিচয় উদ্ভাসিত, তিনি ডোনাল্ড ট্রাম্পের উপরে ডিপেন্ডেন্ট না। সো ডোনাল্ড ট্রাম্প যদি মেইনে সুজান কলিন্সের এগেনস্টে প্রাইমারি করেন, ইট উইল নট বি সাকসেসফুল। সো কিছু কিছু জায়গা আছে, আমরা দেখেছিলাম যে 2020 এবং 2022-এ কিছু কিছু ক্যান্ডিডেটের এগেনস্টে ডোনাল্ড ট্রাম্প ক্যান্ডিডেট দিয়েছিলেন তাদের প্রাইমারিতে। কিছু কিছু জায়গায় তিনি সাকসেসফুল হয়েছেন, কিছু কিছু জায়গায় সাকসেসফুল হননি। সো র্যান্ড পল উড বি অ্যান ইন্টারেস্টিং কেস, যে র্যান্ড পলের এগেনস্টে যদি ডোনাল্ড ট্রাম্প প্রাইমারি ক্যান্ডিডেট দেন, যদিও র্যান্ড পলের একটা নিজস্ব বেস আছে, এবং কিন্তু আমরা জানি যে কেন্টাকি ইজ একেবারে ডিপ রুবি রেড স্টেট। সো কেন্টাকিতে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে মিচ ম্যাকনেল রিটায়ার করছেন, হি ইজ নট গোয়িং টু সিক এনি মোর রিইলেকশন। কিন্তু র্যান্ড পল সার্ভাইভ করবেন কিনা সময় বলে দেবে। তো কিছু কিছু জায়গায়, কিছু কিছু বেজে ডোনাল্ড ট্রাম্পের একচ্ছত্র আধিপত্য আছে, রিপাবলিকান পার্টিকে তিনি কন্ট্রোল করেন, কিন্তু কিছু কিছু জায়গায় এটা তিনি পারবেন না। সো উই উইল ওয়েট এন্ড সি। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে জানতে চাই। আমি জাস্ট একটা অ্যাড করতে যাচ্ছি, র্যান্ড পলকে ধরে না, কারণ র্যান্ড পল ভেরি আনপ্রেডিক্টেবল, তার বাবাও সিনেটর ছিল তুমি জানো। কিন্তু ওই যে টিলিসের কথা, এটা একটা শেকি, এটা লুজ করতে পারতো, সে আগে থেকে বুঝছে যে যদি ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আমার কাছে লেগেছে, কিন্তু আলটিমেটলি ভোটের এগেইনস্টে দিলেও অন প্রিন্সিপল সে রিটায়ার করেছে। আরেকজন কিন্তু মানে নেব্রাস্কার আরেকজন কিন্তু বলেছে সে করবে না, নেক্সট ইলেকশন দাঁড়াবে না দুটা। তো এটা তো একটা পলিটিক্যাল ফল আউট হইলো রিপাবলিকান পার্টির। আসলে কিছু লোককে খুশি করার জন্য, ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য সে কখন কোন কথা বলে, মানে সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, যে থিঙ্কিং, যে গুড ওল্ড পার্টির যে বেস রোড, মানে যে থিঙ্কিং রিপাবলিকানরা সামনে আসতে পারছে না। আপনারা তো জানেন অলরেডি হি হ্যাজ মানে রেজড অ্যাবাউট $1.4 বিলিয়ন এই 2026 প্রাইমারিতে, যারা বিদ্রোহী ক্যান্ডিডেট, যারা তার ইয়াকে ফলো করে না, তাদের বিরুদ্ধে সে ইয়া করার জন্য। কিন্তু আমি একটা জিনিস বলবো, যে নিউ ইয়র্কের যে ভোটটা হইলো, মামদানির ব্যাপারটা, আমি জানি না আলটিমেটলি সে প্রিভেল করবে কিনা। এখন সবাই তার এগেইনস্টে লেগেছে, যে মুসলিম বলে, অ্যান্টি ইসরায়েল বলে। কিন্তু একটা জিনিস চেঞ্জ হয়েছে, মানে ডেমোগ্রাফিক শিফট হচ্ছে, যা আসলে আমরা আমেরিকাতে একটা রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি। আইপ্যাক এর কথা নকিব বললো, আরেকটা হচ্ছে বিগ মানি, যে সিটিজেন্স ভার্সাস যে ইয়াটা আর কি, যে সুপার প্যাকটা পয়সা মানে বাইরের থেকে একটা পলিটিক্যাল ইয়াকে ইনফ্লুয়েন্স করতে পারে। আইপ্যাক দেখে এদের চায় মানে ইসরায়েলের বিরুদ্ধে কি যে দাঁড়াবে তার বিরুদ্ধে, কিন্তু আইপ্যাক কিন্তু ইজ নট এ ফরেন লবি। যদি ওরা ফরেন কান্ট্রির বিরুদ্ধে কাজ করছে, এনিবডি তাদের বিরুদ্ধে কথা বলতে পারছে না। এটা শুধু ইয়া না, রিপাবলিকান না ডেমোক্রেট, এভরিওয়্যার তাদের ইয়েটা। আমাদের আমেরিকাতে আসলে একটা ইলেকশন মানে ক্যাম্পেইন ফাইন্যান্স রিফর্ম হওয়া দরকার। আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যেখানে মানুষ ম্যাটার করে, ভোটার ম্যাটার করে। তা না হলে আসলে আমেরিকার অবস্থা ওই বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা টাইপের। বাংলাদেশের যে বিপ্লব হইলো, আসলে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা চাচ্ছি, আমেরিকাতে এটা চাচ্ছি, কিন্তু এটা কখনো পাস হয় না, কারণ দুই দলের লোকজনই এটার সাথে জড়িত। আমাদের মানুষ, জনগণের ভোটার, অনেক ক্ষেত্রেই আপনি যদি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হন, বাট আমি প্রায় বলি আমার আন্ডারস্ট্যান্ডিং আমেরিকাতে কিন্তু পার্টিসিপেটরি ডেমোক্রেসি নাই। অনলি 30-40% লোক বিগ মানি আপনাকে মানে মেম্বার অফ দি কংগ্রেস ইয়া করে, তারা আমেরিকা চালায়, তারা কিন্তু নট নেসেসারিলি ট্রুলি রিপ্রেজেন্ট দেয়ার ভোটার্স। এই কথাগুলো বারবার কিন্তু দুই পার্টির লোকজনই বলছে, যারা এই বিগ বিলের এগেইনস্টে, যে আমরা ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য বলছে, আমাদের কনস্টিটিউশন বলছে আলাদা ব্যাপার। আর যে মার্কোসের কথা যেটা নকিব বললো, সে কিন্তু বলেছে আমি এটা লাইক করি না, কিন্তু আই গট হোয়াট আই ওয়ান্ট, তাই না? তার ওই ইয়ার জন্য, আলাস্কার জন্য সে একটা ব্রেক পেয়েছে সেজন্য। কিন্তু আমার প্রশ্ন জাগে, তাহলে তুমি কোথায় গেলা? তুমি একটা লাইক করো না তোমার পার্টি, তুমি কি আমেরিকা? তারা বলে যে আমি আমার কনস্টিটিউয়েন্সকে রিপ্রেজেন্ট করছি। তো একটা বিরাট ফাইট হবে। আমার প্রেডিকশন যেটা এই লেভেলে বোধহয় পাস হবে না, কারণ এখনো কিন্তু আমি জানি না আপনার কাছে লেটেস্ট আছে কিনা, তাদের ভোটাভুটি হচ্ছে, কত প্রসিডিউর ভোট। তারা হয়তো এটা একটু গো ব্যাক अगेन 4th of July ডোনাল্ড ট্রাম্পকে সে সুযোগ বোধহয় ডোনাল্ড ট্রাম্প পাবেন না, সেটা হলো আমার প্রেডিকশন। স্যার আমি যদি একটু অ্যাড করি এখানে, যে অলরেডি এখানে আপনি যেটা বললেন যে বিগ মানি একটা রোল প্লে করে,
এবং ইলন মাস্ক গতকালকেও বলেছে যে হি ভাউড যে যদি এই বিল পাস হয় হি ইজ গোয়িং টু ফর্ম এ নিউ পার্টি কল্ড আমেরিকান পার্টি। এমনকি যারা ভোট দেবেন তাদের বিপক্ষে তিনি কাজ করবেন সেটাও বলছেন, রিপাবলিকান যেসব কংগ্রেসম্যানরা ভোট দেবেন তাদের বিপক্ষে তিনি কাজ করবেন। বাট এট দি সেম টাইম ডোনাল্ড ট্রাম্প বলেছে তাকে আবার সাউথ আফ্রিকা পাঠিয়ে দিবে। আমি ঠিক এই আলোচনাটাই আসতে চাই, অর্থাৎ দুজনের বিষয়ে আলোচনা আসছে, ইলন মাস্ক এবং জোরান মামদানি। ডক্টর কবির হাসান, আপনার কাছে জানি সেটা হলো যে জোরান মামদানি প্রসঙ্গ আপনি নিজেই তুললেন, ইলন মাস্কের ব্যাপারে একই ধরনের কথা বলা হচ্ছে যে তাদের ডিন্যাচারালাইজড করার জন্য এবং তাদের ডিপোর্ট করার জন্য বলা হচ্ছে। মানে এটা তো দেশের বিরুদ্ধে কোনো বিষয় নয়, অর্থাৎ কোনো ব্যক্তির পছন্দ না হলেই ডিপোর্ট করা, কোনো ব্যক্তির পছন্দ না হলে তাকে নাগরিকত্ব কেড়ে নেওয়া, বিষয়গুলো কি এই পর্যায়ে চলে যাচ্ছে নাকি আসলে সুযোগ আছে, আইনগতভাবেই সুযোগ আছে তাদেরকে ডিপোর্ট করে ফেলার? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমি আমার এক বন্ধুকে বলেছিলাম রিপাবলিকান, আসলে দে ডু, আইনগতভাবে আছে 25 মিলিয়ন, আমি যে নাম্বার আমি শুনেছি যে ন্যাচারালাইজ আমেরিকান সিটিজেন আছে, তারা দে ক্যান গো ব্যাক টু দেয়ার হিস্ট্রি। এই যে অ্যালন মাস্কের যে ডোজ যেটা করেছে, এই 25 মিলিয়ন মানে যারা ন্যাচারালাইজ ইমিগ্রেন্টদের সব ডেটাবেস ওদের কাছে আছে। আপনি যদি কোথাও কোনো জায়গায় কোনো মিসরিপ্রেজেন্ট করেছেন, দে ক্যান রিয়েলি রিভোক ইউর সিটিজেনশিপ অ্যাজ ওয়েল, they can revoke your green card as well. তো এইভাবে এবং ওইটা বলতে পারে যে তোমরা যেটা বলেছো গ্রিন কার্ড হোল্ডার কিন্তু রাইট অনেক কম, তাই না? ভোট অনেক কিছু ভোটিং না, তাদের রাইট আসলে কম, যে কোনো মুহূর্তে আপনার গ্রিন কার্ড রিভোক করতে পারে তাদের পলিসির কারণে। তো আলটিমেটলি যে জিনিসটা ভয়ের ব্যাপার, যে জিনিসটা ইউনিভার্সাল যে ইনজেকশন যেটা দিত, যে একটা আমরা বলি যে আমেরিকাতে 3টা ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট একটা চেক করে, যে জুডিশিয়ারির যে পাওয়ারটা নিয়ে গেছে, যে এটা সিটিজেন বার্টার সিটিজেন ইয়াতে যে ইমার্জেন্সি রিলিফ চেয়েছিল, সেখানে যে 6-3 মার্জিনে বলেছে যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাপিলেট জাজরা তারা ইউনিভার্সাল ইনজেকশন হবে না। তার মানে কি, দ্যাট উইল ক্রিয়েট এ chaos। কিন্তু আলটিমেটলি আমার রিডিং হলো আমেরিকা ইজ বিল্ড বাই ইমিগ্রেন্টস, এই বার্টার সিটিজেনশিপ ওরা নিতে পারবে না। কিন্তু এই কারণে যদি ইমিগ্রেশন একটা রিফর্ম হয়, এই রিফর্মটা নিয়ে অনেকবার চেষ্টা করা হয়েছে, গত 40 বছর আমি আছি এখানে, সাম সর্ট অফ মেরিট বেসড ইমিগ্রেশন তারা চালু করো, যাতে অনেক যেটা হয় যে ফ্যামিলি বেসড ইমিগ্রেশনটা যেটা মানে ঢালা বাবা দেওয়া হচ্ছে, এটার একটা রিফর্ম হোক। কিন্তু বার্টার সিটিজেনশিপ আলটিমেটলি এটা হবে না, যেটা কানাডায় আপনি জানেন যে মেরিট বেসড ইমিগ্রেশন ওরা নিয়েছে। তো মোদ্দা কথায় মামদানিকেও ধরেছে, দেখেন মানে পাগল একটা, মানে সে বলে যে আমি শুনেছি ও তার ইলিগালি আমেরিকা এসেছে। তারপরে ওই যে মার্জরি টেইলর গ্রিন বলেছে এই লোক 7 বছর আমেরিকা, কিন্তু দেখেন কিভাবে ইনফরমেশন আমরা টুইস্ট করে, সে 7 বছর বয়সে উগান্ডার সিটিজেন, বর্ন ইন উগান্ডা, আমেরিকা এসেছে, আর সে বলছে যে 7 বছর। এই যে ন্যারেটিভ গুলো যে সৃষ্টি করা হয়, এই মিডিয়া প্লেজ এ ভেরি ক্রিটিক্যাল রোল। এখন মেইন স্ট্রিম মিডিয়া এখন এই যে জার্নালিস্টের আন্ডারে, বা আমি বলবো যে আইপ্যাক বিগ মানি বিলিয়নারদের আন্ডারে, এখন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যারা সবাই, যে টাকার কাস্টমার কিছু, আমি টাকার কাস্টমার লাইক করতাম না, ফক্সে ছিল, কিন্তু তার কিছু কিছু আপনি যদি দেখেন, মানে হি ইজ ব্রিংিং দি বোথ সাইড টু ইট। হি কুডন্ট ডু ইট আন্ডার ফক্স টিভি, বাট হি ক্যান ডু দিস, মানে যখন সে ইন্ডিপেন্ডেন্টলি তার নিউজ চ্যানেল শুরু করেছে। তো একটা পলিটিক্যাল সিস্টেমটা আসলে এদেশে চেঞ্জ হওয়া দরকার, মানে ক্যাম্পেইন ফাইন্যান্স একটা রিফর্ম হওয়া দরকার, ইমিগ্রেশনের একটা চেঞ্জ হওয়া দরকার। আপনি 12 মিলিয়ন ইমিগ্রেন্টকে দেশ থেকে বের করে দিবেন, এগুলো কি মোদ্দা কথা নাকি? মানুষের হিউম্যান রাইটস এর একটা ব্যাপার আছে। এবং আপনি জানেন যে শুধু তাই না, একটার পর একটা সে এক্সিকিউটিভ অর্ডার, এই যে আপনি যদি মনে করেন কোনো কারণে আপনি কোর্টে নিয়ে গেল, তো এই কোর্টে যে আপনার যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, আগে এটা সরকারি একটা পয়সা থেকে দেওয়া যেত, এখন সেটাও বন্ধ করে দিচ্ছে। তাহলে তোরা যাবে কোথায়? আর এটা কিন্তু ইমিগ্রেন্টদের সাথে আপনি যদি মনে করেন আমার ইয়াতে আপনি যদি অনেক জায়গায় যান, যে যারা আনডকুমেন্টেড ওয়ার্কার তারা এখন কাজে আসতেছে না, তারা ভয় পাচ্ছে। তো আমি যদি রিচ এরিয়াতে থাকি, আপনি হ্যাম্পটন নিউ ইয়র্কে আসেন, ওখানে যান, অর্ধেক দেখবেন যে ওরা আনডকুমেন্টেড ওয়ার্কার। এখন যারা রিচ পিপল তারাও তো এফেক্টেড হচ্ছে। আর আপনি আমেরিকাতে এই যে আপনি এই যে মেজরিটি 80% অফ দি এসএমই স্মল এবং মিড এন্টারপ্রাইজ ইমিগ্রেন্ট ছাড়া চলবেই না। কে আপনার মানে অ্যাপল তুলবে, কে আপনার চেরি তুলবে, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় ওরা রাখতেছেন। খালি এই সমস্যাটা আসলে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে।
আমি একটু ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে জানতে চাই, জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির এখনো মেয়র হননি, কিন্তু মেয়র হওয়ার আগে তিনি প্রাইমারিতে জিতেছেন, তাতেই একেবারে রাষ্ট্রের চূড়া থেকে তাকে নিয়ে কমেন্টস করতে হচ্ছে। শুধুমাত্র কমিউনিস্ট বলে থামা হচ্ছে না, বলা হচ্ছে প্রয়োজন হলে তাকে অ্যারেস্টও করা হবে। জোরান মামদানির ব্যাপারে, ট্রাম্পের ব্যাপারে খেপার পিছনে অনেক কারণ থাকতে পারে। একসময় বন্ধু ছিলেন, এখন তার সবচেয়ে বড় প্রজেক্টের বিরোধিতা সবচেয়ে বেশি করছেন ইলন মাস্ক। কিন্তু আমি বলছি, জোরান মামদানির ব্যাপারে প্রেসিডেন্ট এত খেপছেন কেন? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি এটা নিয়ে সিরিজ লিখেছি, আউটলুকে আমার একটা ওপেড পাবলিশ হয়েছে, তারপরে কয়েকদিন আগে আমি আমার দেশে একটা লেখা লিখেছি, এবং আজকে নয় দিগন্তে আরেকটা কলাম এসেছে। সো এটা খুবই ইন্টারেস্টিং যে নিউ ইয়র্ক সিটি একটা শহরের মেয়র, তাকে নিয়ে প্রেসিডেন্টের কথা বলতে হবে কেন? এটার কারণ হলো যে জোহরান মামদানি অনেকগুলা যেই কি বলা যায় যে আমাদের প্রচলিত ধারণা, সেই ধারণাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছেন। যে নিউ ইয়র্ক সিটির মতো একটা প্রোগ্রেসিভ শহরে, প্রোগ্রেসিভ একটা জায়গায় একটা ইস্টাবলিশমেন্ট ক্যান্ডিডেট অ্যান্ড্রু কোমো, যিনি মানে হিজ এ রয়্যালটি ইন নিউ ইয়র্ক। তার বাবা নিউ ইয়র্কের গভর্নর ছিলেন, অ্যান্ড্রু কোমো নিজে নিউ ইয়র্কের গভর্নর ছিল, সমস্ত মিডিয়া তাকে এন্ডোর্স করেছে, ইনক্লুডিং নিউ ইয়র্ক টাইমস। বিল ক্লিন্টন এন্ডোর্স করেছে, ক্লাইবন তাকে এন্ডোর্স করেছে, মাইকেল ব্লুমবার্গ এন্ডোর্স করেছে। ধরেই নিয়েছে সবাই যে জোহরান মামদানি জিতে যাবে, সরি এন্ড্রু কোমো জিতে যাবে, তার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। এবং ইনিশিয়াল যে পোলগুলো ছিল সেখানে আপনাদের মনে আছে, আমিও কথা বলছিলাম যে 34% ছিল তার পোল জিতার সম্ভাবনা। জোহরান মামদানি শুরু করেছিল 1% থেকে। সো এবং তারপরে যেই প্রচলিত ধারণাগুলা যে জোহরান মামদানির আইডিয়াটা টু সোশ্যালিস্টিক, এটা কখনোই ইয়ে করবে না, হালে পানি পাবে না। তারপরে তিনি একজন মুসলিম, নিউ ইয়র্ক ইজ অন দ্য ব্যাকড্রপ অফ 9/11, যেটার জন্য মোটার আগে সমস্ত মুসলমানদের বিরুদ্ধে একটা বিদ্বেষ ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল। নিউ ইয়র্কের মানুষজন ঠিক 9/11-এর পরে অনেক মহিলারা হিজাব খুলে ফেলতে বাধ্য হয়েছিল, দাড়ি শেভ করে ফেলেছিল ভয়ে। সো সেরকম একটা জায়গায় বলাই হচ্ছিল যে একজন মুসলমান কোনোদিন পাশ করতে পারবে না। অন টপ অফ দ্যাট, যে নিউ ইয়র্ক সিটি হলো তেল আভিভের পরে সবচেয়ে বড় জুইশ কনসেন্ট্রেটেড একটা এলাকা। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, গাজার পক্ষে কথা বলে একজন ব্যক্তি, শুধু ইসরায়েল বলে কথা না, শুধু জিউইশ বলে কথা না, নিউ ইয়র্কের সমস্ত স্থাপনা জায়নিস্টদের কন্ট্রোলে। সো সেখানে প্রাউডলি তার স্ট্যান্সকে তিনি কম্প্রোমাইজ করেননি। তাকে যখনই তার ভূমিকার জন্য প্রশ্ন করা হয়েছে, হি ওয়াজ ভেরি ক্লিয়ার অন দ্যাট। সো এই কারণে মানে সবাই ডিসমিস করে দিয়েছিল যে ইহুদিদেরকে খেপিয়ে নিউ ইয়র্কে কেউ কোনোদিন কোনো কিছু করতে পারেননি। কিন্তু এই সমস্ত ধারণাকে চুরমার করে দিয়ে তিনি শুধু ইলেক্টেড কিন্তু হননি। আমরা যদি দেখি যে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক প্রাইমারির ইতিহাস, এরকম একটা ক্রাউডেড প্রাইমারিতে 10 জন ক্যান্ডিডেট ছিল। 10 জন ক্যান্ডিডেট থাকা অবস্থায় একজন ক্যান্ডিডেট 46% ভোট পাবে, এবং র্যাঙ্ক চয়েস অ্যাডজাস্ট করলে পরে 54%। এরকম পরিমাণ ভোট নিউ ইয়র্কের ডেমোক্রেটিক প্রাইমারির ইতিহাসে হয়নি। এবং আমরা যদি দেখি যে এই ডিফারেন্সটা কোথা থেকে এসছে, এটা হলো শুধুমাত্র নতুন ভোটাররা 17% নিউ ভোটিং ইনক্রিজ করেছে ইয়াং ভোটারদের। সো দ্যাট মেড এ হিউজ ডিফারেন্স। সুতরাং নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টির হিস্ট্রিতে মামদানি ইজ দ্য মোস্ট পপুলার, এবং এটা তিনি একা একা করেননি। নিউ ইয়র্কে এই ইলেকশনে অলমোস্ট আমি দেখেছি যে ক্লোজ টু আপনার 1.2 মিলিয়নের মতো ভোট কাস্ট হয়েছে। সো 1.2 মিলিয়ন ভোটারের জন্য আপনি যদি দেখেন যে মামদানি হ্যাড 40,000 ভলান্টিয়ার্স, যারা দিন রাত, এবং ইট ওয়াজ অল একেবারে অর্ডিনারি পিপল, তারা গিয়ে দরজায় কোরআন এনেছেন, ভোট চেয়েছেন। সো আপনি মিডিয়া দিয়ে, ইস্টাবলিশমেন্ট দিয়ে যাই বলেন না কেন, at the end of the day, lesson হলো this is a blueprint for every campaign. You need volunteers who will go door to door. এক মিনিটে আমরা আপনার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর চাচ্ছি। সেটা হলো যে তাকে বারবার আমরা, আপনারা কিংবা অনেকে মুসলিম ক্যান্ডিডেট বলে তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সেটি নেতিবাচক কোনো
প্রভাব তৈরি করছে কিনা, কারণ আমরা দেখছি তিনি ইসরায়েলের ব্যাপারে তার অবস্থান আছেন, কিন্তু তার একেবারে বিজয়ের দিন তিনি যার কাঁধে হাত রেখে কথা বলছেন তিনি ব্র্যাড ল্যান্ডার, তার সবচেয়ে কাছের মানুষ, হয়তো ফার্স্ট ডেপুটি মেয়রও হতে পারেন তিনি একজন ইহুদি এবং তিনিও তাকে সাপোর্ট করছেন। এই মুসলিম মেয়র, মুসলিম প্রার্থী, এই কথাটা মামদানির জন্য ইতিবাচকের চেয়ে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে কিনা সামনের দিনগুলোতে? তো এই জিনিসটাও সবার জন্য খুব শিক্ষণীয় যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স ইজ এ ডিজিজ, এবং যে ব্যক্তি নিজের পরিচয়ের ব্যাপারে হীনমন্যতা পোষণ করে, দ্যাট পারসন ইজ আলটিমেটলি এ কাওয়ার্ড, এবং এ কাওয়ার্ড ডাজ নট গেট এনিথিং ইন দিস ওয়ার্ল্ড। আমরা পৃথিবীর ইতিহাসে দেখিনি যে কোনো কোনো কাপুরুষ ব্যক্তি কোনো কিছু অ্যাচিভ করেছে, টেম্পোরারিলি কিছু করতে পারে কম্প্রোমাইজ করে, কিন্তু লং টার্মে কিছু করতে পারে না। ইয়েট আমরা কিন্তু সবসময় আমরা দেখি যে একটা বড় কিছু পাওয়ার জন্য আত্মপরিচয়কে বিসর্জন দেওয়া, নিজের পরিচয়ের ব্যাপারে হীনমন্যতা পোষণ করা আমরা দেখেছি অনেকের মধ্যে, আমরা জহরান মামদানির মধ্যে এটা দেখিনি। সো যেটা আমরা বলছি যে হি ডিড নট উইন অ্যাজ এ মুসলিম ক্যান্ডিডেট, হি ওয়ান ডিসপাইট বিং এ মুসলিম। তিনি নিজের মুসলিম পরিচয়টা কখনো হাইড করেননি, এবং তিনি সবার জন্য উদাহরণ তৈরি করেছেন, তিনি সবার জন্য একটা সর্বজনীন ক্যান্ডিডেট হিসেবে জয়লাভ করেছেন। জি জি, অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে ফিরে আমরা বাকি আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত হাউ ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান চৌধুরী। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর কবির হাসান, বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। জি, আপনি সম্ভবত মামদানি প্রসঙ্গে কিছু যোগ করতে চান। মামদানি সম্পর্কে বলতে চাচ্ছি, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এদেশে স্ট্রাকচারাল রেসিজম এখন এক্সিস্ট করে। ওবামা কিন্তু আমরা ব্ল্যাক প্রেসিডেন্ট বলি, কিন্তু 100% ব্ল্যাক না। তারপরে কমলা হ্যারিস ব্ল্যাক ক্যান্ডিডেট, কিন্তু 100% ব্ল্যাক না। যে মামদানি নিজেও যদি নিজেকে সে মুসলিম বলছে, সে 100% সেই সেন্সে আমি বলতেছি, মুসলিম তো যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ওর একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার জানা দরকার, এবং এইটা তার জন্য সাহায্য করেছে। তার মুসলিম পরিচয়টা দেওয়ার পরে এমন কেউ সাথে একমত, আমাদের পরিচয়কে গোপন করা উচিত না, কিন্তু তার মা হলো পাঞ্জাবি হিন্দু, মীরা নায়ার, ফেমাস ফিল্ম মেকার। তার বাবা গুজরাট থেকে এসে 200 ইয়ার্স আগে তারা উগান্ডায় গেছে, তো এগুলো শিয়া মুসলমান, এবং সেই ফ্যামিলিতে বড় হয়ে উঠেছে। সে নিজেকে মুসলিম দাবি করে, সে মুসলিম, আমি এটা নিয়ে করছি না, কিন্তু তার যে পলিটিক্যাল মেসেজ, সে যে সবকিছু নাড়া দিয়েছে, নকবিরে সুন্দর করে বলেছে, এই মেসেজটা সব জায়গায় ছড়িয়ে যাবে। এবং আপনি জানেন যে বড় বড় সিটিগুলো, যেটা নিউ ইয়র্ক, বস্টন, প্রত্যেকটা জায়গায়, এবং সে বস্টনের যে মেয়র হয়েছে তার কথা সে বলেছে, এই জিনিসটা নিয়ে এস্টাবলিশমেন্ট পার্টি, ডেমোক্রেটিক পার্টির মধ্যে এবং রিপাবলিকান পার্টির মধ্যে ওরা শঙ্কিত। সে যদি ওয়েব ছড়িয়ে যায়, ইয়াঙ্গার জেনারেশন যদি ভোট দিতে আসে, তাহলে ইলেকশন ম্যাপ চেঞ্জ হয়ে যাবে। এটা হয়তো আমার প্রেডিকশন, যেটা ডেমোক্রেটের পক্ষে যাবে, এটা রিপাবলিকান এগেনস্টে যাবে। আর একটা জিনিস, এটা শুধু জুইশ ভোটারদের, দুই ধরনের ভোটার আছে। আপনি জানেন যে যে আমাদের ফেমাস সিনেটর, সে তো বলেছে যে নিউ ইয়র্কের গভর্নরকে তাকে এন্ডোর্স করে না, হাকিম জেফ্রিস করে নাই, তারপরে ক্রিস্টিয়ান গিলিভেন, তারা সব নিউ ইয়র্কের, তার সিটির লোকজন। ওকে, তারা ভয় পাচ্ছে, কারণ সে এস্টাবলিশমেন্ট নাড়া দিয়েছে, ভোট ম্যাটার করে, মানি লেস ম্যাটার করে। যে কথা মুভি বলবো 40,000 ডেমোক্রেটিক সেনেটর বলছেন তাকে ডিপোর্ট করা উচিত। এগুলো হচ্ছে কারণ তারা ভয় পাচ্ছে, যদি মানুষ জেগে যায় তখন তো পয়সা, কালো পয়সা, আমরা খুব বেশি সময় পাবো না বলেই কবির হাসান, একটু বাংলাদেশ প্রসঙ্গে আপনার কাছে জানি যে জুলাই মাস এসে গেল, এবং এই জুলাই মাসে জুলাই সনদ হওয়ার কথা। জাতীয় ঐক্যমত্য কমিশন তারা দফায় দফায় বৈঠক করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, কিন্তু যে সারাটা পাওয়ার কথা ছিল, অর্থাৎ জুলাই বিপ্লব যে চেতনা থেকে হয়েছে, এখন যখন লাভ লোকসানের সময় কিংবা ভাগ বাটোয়ারার সময়, তখন কোনো কোনো রাজনৈতিক দল তারা এই অভ্যুত্থানের চেতনার বিপরীতে গিয়ে অবস্থান নিচ্ছে স্বার্থের কারণে। ঐক্যমত্য কমিশন হতাশ হচ্ছে নানা কারণে। আপনার কাছে আমরা সময় পাবো 1 থেকে 1.5 মিনিট। জি না, দেখো না, জুলাই সনদ তো হওয়া দরকার, তাই না? আমাদের একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে, এবং মানুষ কত 2,500 অনেকে আবার পঙ্গু হয়েছে,
এখন এই ঐক্যমত্যের কারণে যেটা কাজ করছে যে ব্যক্তিগত ইন্টারেস্ট, না বিএনপি একমত হতে পারছে না অনেকগুলো ব্যাপার নিয়ে, যেটা নিয়ে বিপ্লব হয়েছে। বিএনপির রোল কিন্তু ইজ দ্য মাইনরিটি রোল, কিন্তু বিএনপি এটা ক্রেডিট নিতে যাচ্ছে। ঐক্যমত্য ব্যাপারটা নিয়ে আসলে হওয়া দরকার, কারণ আমরা আবার এমন একটা ব্যবস্থা চাই না, আমরা রাজনৈতিক ব্যবস্থা চাই না যেটাতে আবার শেখ হাসিনার মতো মানে ডিক্টেটর জন্ম নেবে। কারণ আমাদের ডেমোক্রেটিক যে প্রসেসটাকে ডেভেলপ করার জন্য এই ব্যাপারটা, প্রপোর্শনাল ব্যাপারটা খুব কথাবার্তা হচ্ছে, নকিবে বলেছে, কিন্তু এটা প্লাস মানে দুইটাই আছে। কারণ আমরা এখনো রাজনৈতিক সংস্কৃতিতে নাই, যেটা পিনাকি এটার এগেইনস্টে। কিন্তু আমাদের যে বাই ক্যামেরাও যদি একটা ইয়ে হতে পারতো, যে যে লোয়ার লেভেলে যেটা মানে মেম্বার অফ দ্য পার্লামেন্ট ইয়ে হবে, যে মানে যে প্রচলিত ব্যবস্থা, কিন্তু আপার লেভেলে হবে যে প্রপোর্শনাল ভোট যদি যারা পায় ওই লেভেলে ওরা ওই মানে প্রতিনিধিত্ব থাকবে, তাহলে একটা চেক এন্ড ব্যালেন্স হইতে পারে। এবং এই ব্যাপারে যদি আবার আমি দেখলাম যে অনেকগুলো ব্যাপারে ইয়ে হয়েছে, 2 টার্মে বেশি হতে পারবে না, তারপরে এই যে পোল ক্রসিং এর ব্যাপারটা নিয়ে ওরা বোধহয় একমত হয়েছে যে না, আমি আমার কনফিডেন্সকে ভোট দিতে পারবো। পজিটিভ দিক এগোচ্ছে, বিএনপির ভয় পাওয়ার কিছু নাই প্রপোর্শনাল হলে। যদি এইটাতে না হয়, যদি তাকে পছন্দ করে, তাহলে তারা ক্ষমতায় আসবে। এবং আমার মনে হয় যে বিএনপি তাড়াহুড়ো করছে ইলেকশন দেওয়ার জন্য উইদাউট কনফর্মিটি, একটা সনদ না তৈরি করে, কারণ তারা ভয় পাচ্ছে যতই দেরি হবে they may not be able to get the majority। তো তারা একটা মানে ক্ষণস্থায়ী একটা লাভের জন্য একটা দীর্ঘস্থায়ী যে পলিটিক্যাল বন্দোবস্ত হওয়া দরকার, চেঞ্জ হওয়া দরকার, তারা এগেনস্ট আছে। সেটা কিন্তু জুলাই বিপ্লবের স্পিরিটের এগেনস্টে। এই জন্য একটা জাতীয় ঐক্যমত্য হওয়া দরকার। আনটিল দ্যাট হ্যাপেন্স, আমার ইলেকশন দিয়ে কি কোনো লাভ হবে না, যেই লাদু যে লাভ সেই কদেই হবে। জি, প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে অন্য ছোট দলগুলো একমত হচ্ছেন, খুবই স্বাভাবিক, কারণ তারা আসন খুব একটা বেশি পায় না, তারা হয়তো পুরো দেশে ভোট পায়, তারা আসন চায়। অন্যদিকে বিএনপি কোনোভাবে এটি মানছে না, কারণ তারা সবচেয়ে বেশি আসন পেতে পারেন এবং তারা চায় না তাদের আসন অন্য কারোর সঙ্গে ভাগ করতে। আসলে 1 মিনিট হয়তো খুব একটা যথেষ্ট নয়, তারপর আপনার মতামতটা জানতে চাই। না, ধন্যবাদ। এটা 1 মিনিটে সামারাইজ করা খুব কঠিন, আমি চেষ্টা করব, সময় চলে গেলে আমাকে থামিয়ে দিবেন। জিনিসটা হয়েছে যে কোনো আইডিয়ার ব্যাপারে এই পক্ষে বিপক্ষে মত থাকবে, এটা তো অসুবিধা নেই, এবং এটা নিয়ে সুস্থ আলোচনা হবে, এবং সবাই সবকিছুতে একমত হবে এটাও জরুরি না। কিন্তু একটা মিডল গ্রাউন্ডে এসে যখন সমঝোতা হবে, সেটা দেশের জন্য মঙ্গলময় হবে, এটাই আমরা আশা করি, এবং এটাই সম্ভবত হবে। এখন দেখেন, আনুপাতিক হার বিশ্বের বিভিন্ন দেশে আছে, প্রায় 72টার মতো দেশে আছে। আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে নেপালে আনুপাতিক হারের কথা আছে, এবং এখানে বাংলাদেশে নির্বাচনের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থা সবচেয়ে বড় ফ্লটা হলো যেটা আমরা দেখেছি যে 2008 সালে যদিও কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন হয়নি, বিভিন্ন সূত্র বলছে যে একটা বড় অংশ ভোট আওয়ামী লীগকে আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও যদি আমরা সেই ইলেকশনটাকেই আমরা দেখি, যে সেখানে যে পরিমাণ প্রপোর্শনাল ভোট আওয়ামী লীগ পেয়েছিল, তাতে কিন্তু আওয়ামী লীগের পক্ষে এককভাবে ক্ষমতা আসা সম্ভব হতো না, তাদেরকে কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করতে হতো। 2/3 ভোট তো সম্ভবই না। সো এ কারণে একটা চেক অ্যান্ড ব্যালেন্স এবং অ্যাকাউন্টেবিলিটি যেটা এনশিওর করে এই প্রপোর্শনাল সিস্টেম, যার ফলশ্রুতিতে পার্মানেন্টলি কোনো একটা ফ্যাসিজমের প্রবেশদ্বারকে সম্পূর্ণ বন্ধ করে দেয়, সে জায়গা থেকেই প্রপোর্শনাল পিআর সিস্টেমের প্রস্তাবনাটা। বাট এটাকে একেবারে এক্স্যাক্টলি যেভাবে প্রপোজ করা হয়েছে এভাবেই মানতে হবে এটা নেসেসারি না। আমার বিশ্বাস যে আলোচনাটা যখন শুরু হয়েছে, আলোচনাটাকে মেরে ফেলাটা ঠিক হবে না, এই আলোচনাটার কন্টিনিউ হতে দেওয়া দরকার, এবং সবাই মিলে আলোচনা করে, আমি পছন্দ করি না, দ্যাটস নট এ গুড রিজন। ওয়াই ডু আই নট লাইক ইট, দ্যাট হ্যাজ টু বি ওয়াইড অ্যান্ড ক্লিয়ার। আমার স্বার্থ এর সাথে জড়িত, এটা বড় বিষয় না, এটার সাথে জনগণের স্বার্থ আছে কি নেই এটা হলো বড় বিষয়। এবং আমার বিশ্বাস যে সমস্ত রাজনৈতিক দলই বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে উদ্বিগ্ন, বাংলাদেশের উন্নতি কামনা করেন, এবং এত রক্তপাত, এত সহিংসতা যেটা হয়েছে, এত অত্যাচার সবাই সহ্য করেছে, আমার বিশ্বাস এটা থেকে শিক্ষা নিয়ে সবাই একটা মিডল গ্রাউন্ডে সমঝোতায় উপনীত হবেন,
এবং আমরা সুন্দর একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে। এটা আসলেই সবার প্রত্যাশা, এবং এটাও অনেকে বলছেন যে 170টি দেশের মধ্যে 91টি দেশে সম্ভবত সংখ্যানুপাতিক হারে তারা এই নির্বাচনটি করে থাকে। বাংলাদেশকে অন্য কোনো দেশের মডেল ফলো করতে হবে তা নয়, বাংলাদেশ নিজস্ব একটা মডেল হয়তো উপস্থাপন করতে পারে। কিন্তু বাংলাদেশ ফলো করতে পারে, সেটা হলো টার্কির মডেল। যে কথাটা টার্কিতে এটা কিন্তু অনেকদিন ধরে পরীক্ষিত, প্রপোর্শনাল ভোটিং, এবং যে কথাটা বলে যে যখন আপনি ভোট কেন্দ্রে যেমন ভোটার একটা মার্কাকে ভোট দেবে, ব্যাপারটা না, আপনার ওই কনস্টিটিউয়েন্সি আপনাকে পার্টির নমিনি, মানুষ কিন্তু তখন নমিনিকে দেখে যে আমি ঠিক আছে বিএনপিকে দিব না জামাত ইসলামকে দিব, লোকটাকে ভালো। তো এই যে প্রবলেম গুলো আছে, যে কথাটা নৌকিব বললো যে আলোচনা শুরু হচ্ছে, আলোচনার বন্ধ হওয়া দরকার না। কারণ এইটা যদি আমরা, এটা কিন্তু ক্ষণস্থায়ী ব্যাপার না, এটা দীর্ঘ আমরা রাজনৈতিক ক্যারেক্টার চেঞ্জ করার চেষ্টা করছি, রাজনৈতিক কালচারকে চেঞ্জ করার চেষ্টা করছি। এটা মানে সবকিছু তো মানে সকল সাথে সাথে পাবো না, কিছু চড়াই উত্তরাই হবে, কিন্তু এটার জন্য করতে পারি, এটা লং টার্মে বাংলাদেশের জন্য ভালো হবে। ভোটারদের ভোটাধিকার আসলে ওরা প্রয়োগ করতে চাবে এবং রিপ্রেজেন্টেশনটা বেটার আসবে, সেইরকম একটা জায়গা খোলা থাকা দরকার। অর্থাৎ এটি আপাতত না হলেও ভবিষ্যতেও যাতে আলোচনাটা সামনের দিকে এগোয়, সেরকম জায়গা খোলা থাকা দরকার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামীকাল আবার রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।